সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের অধ্যায় 12 থেকে সময়ের উপর কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা আলোচনা করেছিলাম অধিবর্ষ কি, কত বছর পর পর অধিবর্ষ হয় এবং অধিবর্ষের বছর কিভাবে চিহ্নিত করতে হয় সে সম্পর্কে। এরপর আমরা আলোচনা করেছিলাম কিভাবে বার নির্ণয় করতে হয়, কিভাবে তারিখ নির্ণয় করতে হয় এই সম্পর্কে। তো শিক্ষার্থীরা, আজ আমি এই অধ্যায়ের অবশিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজ আমরা জানব শতাব্দী কি। একটি সাল যদি দেওয়া থাকে তাহলে সেই সালটি কোন শতাব্দীর মধ্যে পড়বে সে সম্পর্কে আমরা জানব। এরপরে তোমরা জানো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে 24 ঘন্টা সময়সূচি এবং 12 ঘন্টা সময়সূচির মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আর হ্যাঁ, পাঠ চলাকালীন সময়ে যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যেন আমি সাথে সাথে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিতে পারি। ঠিক আছে, তো শুরু করার আগে আমি একটু দেখে নিচ্ছি তোমরা আমার সাথে কে কে যুক্ত আছো। আমাদের সাথে যুক্ত আছে নাসরিন, মাহের, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ তানভীর হোসাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এম এ আজাদ। ঠিক আছে, আমাদের সাথে অনেকেই যুক্ত আছো। যারা যুক্ত আছো এই মুহূর্তে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা ক্লাসটি শেয়ার করে দাও যেন সবাই ক্লাসটি দেখার সুযোগ পায়। তো শিক্ষার্থীরা দেখো, আমি তোমাদের এখানে কিছু সমস্যা লিখে রেখেছি। আমাদের প্রথম সমস্যা হচ্ছে, দেখো 1015 এবং 2001 সাল দুটি কোন শতাব্দীর। তাহলে এখানে আমি দুইটি সাল লিখে রেখেছি, এই সাল দুটি কোন শতাব্দীর মধ্যে পড়বে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো এটা যদি আমরা নির্ণয় করতে চাই আমাদের প্রথমে জানা দরকার শতাব্দী কি। তোমরা মনে রাখবে ধারাবাহিক 100 বছরের সময়কাল হলো শতাব্দী। কি বলছি আমি? ধারাবাহিক 100 বছরের সময়কাল হলো শতাব্দী। আমি একটু শতাব্দীর সংজ্ঞাটা লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও আমার সাথে। দেখো, শতাব্দী ধারাবাহিক 100 বছরের সময়কাল। ধারাবাহিক 100 বছরের সময়কাল হলো শতাব্দী। শিক্ষার্থীরা তোমরা এখানে খেয়াল করো, এখানে কিন্তু ধারাবাহিক কথা উল্লেখ আছে, অর্থাৎ পরপর ধারাবাহিকভাবে কিন্তু 100 বছরের সময়কালকে আমরা এক শতাব্দী ধরতে পারবো। এখন 50 বছর, এরপরে আবার কয়েক বছর পরে 50 বছর মিলে কিন্তু 100 বছর ধরলে শতাব্দী হবে না, আমাদের পরপর বছরগুলো ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? ধারাবাহিক 100 বছরের সময়কাল হলো শতাব্দী। তো দেখো, আমরা এখানে দুইটি সাল লিখে রেখেছি, এই সাল দুইটি কোন শতাব্দীর মধ্যে পড়বে সেটা আমাকে বের করতে হবে। তো কোন সাল কোন শতাব্দীর মধ্যে পড়বে সেটা বের করার জন্য একটি টেকনিক আছে, আমি তোমাদের সেই টেকনিকটা একটু দেখিয়ে দিচ্ছি। আশা করছি তোমরা সেটি ফলো করলে খুব সহজে বলতে পারবে যে এই সালটি কোন শতাব্দীর মধ্যে পড়বে। দেখো, আমাদের এখানে কত আছে? 1015। আমি এখানে তোমাদের রাফ দেখাচ্ছি, 1015। ঠিক আছে, তো শিক্ষার্থীরা কোন সাল কোন শতাব্দীর মধ্যে পড়বে এটা বের করার জন্য তোমরা প্রথমে যে কাজটি করবে সেটি হচ্ছে ডান দিক থেকে 2 ঘর বামে কমা বসাবে। এটা হচ্ছে রাফ। ডান দিক থেকে 2 ঘর বামে কমা বসাবে। দেখো, ডান দিক থেকে যদি আমি 2 ঘর বামে কমা বসাই তাহলে কমাটা হবে এখানে। ঠিক আছে, তাহলে কমার সামনে আছে, কমার আগে আছে কত? 10, আর পরে আছে কত? 15। দেখো, কমার আগে কত আছে? 10। ঠিক আছে, 10 আছে। এই কমার পরে যদি দুইটি শূন্য থাকে, কমার পরে যদি দুইটি শূন্য থাকতো তাহলে এটাকে আমরা লিখতাম দশম শতাব্দীর।
কিন্তু কমার পরে দেখো দুইটি শূন্য না থেকে সংখ্যা আছে। কি বলছি আমি? কমার পরে যদি দুইটি শূন্য থাকে তাহলে কমার আগে যে সংখ্যাটা থাকবে তত শতাব্দীর হবে ওই সাল। আর কমার পরে যদি দুইটা শূন্য না থেকে কোনো সংখ্যা থাকে তাহলে এখানে কমার আগে যে সংখ্যাটি আছে শতাব্দী হবে তার পরবর্তী সংখ্যা। অর্থাৎ কমার পরে যেহেতু দুইটি শূন্য নেই, সংখ্যা আছে, সেহেতু এই সালটি হবে একাদশ শতাব্দীর। কত শতাব্দীর হবে? একাদশ শতাব্দীর। এটা হচ্ছে আমাদের রাফ। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধানটা করি। দেখো 1 নম্বর কি লিখবো আমরা? এটা কিন্তু আমি রাফ দেখিয়েছি তোমাদের, অঙ্কের মধ্যে দিবা না। এটা 1015 সালটি 1015 সালটি একাদশ শতাব্দীর। ঠিক আছে, 1015 সালটি হচ্ছে একাদশ শতাব্দীর। এরপরে দেখো আমরা আরও একটি সাল লিখে রেখেছি 2001। তাহলে লেখো 2001 সালটি এবং 2001 সালটি কোন শতাব্দীর হবে শিক্ষার্থীরা? আমরা আবারও একটু এখানে রাফ করে দেখি কোন শতাব্দীতে হবে। 2001 দেখো 2001। তাহলে আমি কি বলেছি? ডান দিক থেকে 2 গড় বামে আমরা কমা বসাবো। তাহলে ডান দিক থেকে 2 গড় বামে যদি আমি কমা বসাই তাহলে দেখো কমার আগে সংখ্যাটি হচ্ছে 20 এবং কমার পরে দেখো দুইটি শূন্য নেই, কিন্তু কমার পরে দেখো শূন্য দিয়ে 1 আছে। কাজেই এটা কোন শতাব্দীর হবে? 20-এর পরের সংখ্যা কত? 21। 20-এর পরের সংখ্যা হচ্ছে 21। কাজে এই সালটি যাবে 21 শতাব্দীতে। ওকে, তাহলে লেখো 2001 সালটি হবে 21 মানে কি? একবিংশ শতাব্দীর। একবিংশ শতাব্দীর। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? আমি এটার আরেকটা এক্সাম্পল দিছি। তোমরা মনে করো এরকম যদি হইতো, দেখো 1200 একটা সাল লিখলাম আমি। এটা তোমাদের বোঝার জন্য জাস্ট আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দেখো এখানে আমি একটি সাল লিখেছি 1200। তাহলে এই সালটি কোন শতাব্দীর হবে সেটা আমরা যদি নির্ণয় করতে চাই, আমি কি করব? প্রথমে ডান দিক থেকে 2 গড় বামে কমা বসাবো। তাহলে ডান দিক থেকে 2 গড় বামে যদি আমি কমা বসাই, দেখো কমা বসালাম, কমার আগে আছে কত? 12। আর কমার ডানে দেখো 2টি শূন্য আছে। কাজে এই যে 1200 সালটি আমি লিখলাম, এই সালটি হবে 12 শতাব্দীর, অর্থাৎ দ্বাদশ শতাব্দীর। ঠিক আছে, 2টা শূন্য থাকলে কমার আগে যে সংখ্যাটা থাকবে ঠিক তত শতাব্দীর মধ্যে পড়বে ওই সালটি। আর কমার পরে যদি 2টা শূন্য না থেকে যে কোনো সংখ্যা থাকে তাহলে ওই সালটি কোন শতাব্দীর মধ্যে পড়বে? ওই সালটি পড়বে হচ্ছে এখানে কমার আগে যে সংখ্যাটি থাকবে তার পরবর্তী সংখ্যা যত হবে তত শতাব্দীর। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা হবে 12 শতাব্দীর। বুঝতে পেরেছো সবাই? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। এরপরে আমরা আমাদের 2 নম্বর প্রশ্নে চলে যাব। শিক্ষার্থীরা আমি একটু মুছে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করো। তাহলে আমরা কি করব? এখানে যে 1000 ঘন্টা দেওয়া আছে সেই 1000 ঘন্টাকে আমরা মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করব। তো শিক্ষার্থীরা তোমরা এখানে দেখো আমাদের দেওয়া আছে 1000 ঘন্টা। তো ঘন্টার সাথে আমাদের এখানে কিসের সম্পর্ক আছে? দেখো তো, মাস, দিন, এর মধ্যে কিসের সম্পর্ক আছে? ঘন্টার সাথে দিনের সম্পর্ক আছে। প্রথমে ঘন্টার সাথে সরাসরি দিনের সম্পর্ক আছে। ঠিক আছে, কারণ কি আমরা জানি 24 ঘন্টা সমান কত? 1 দিন। 24 ঘন্টা সমান 1 দিন। তাহলে এখানে দেখো 1000 ঘন্টা। 2 নম্বর প্রশ্নের সমাধান করছি আমরা। 1000 ঘন্টা এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি
আমরা জানি একদিন সমান হচ্ছে 24 ঘন্টা। একদিন সমান কত জানি আমরা? 24 ঘন্টা। তাহলে 24 দিয়ে আমরা যদি 1000 ঘন্টাকে ভাগ দেই কি হবে দেখো, 24 ভাগ হচ্ছে 1000 ঘন্টা। দেখো 24কে যদি আমরা 1000 ঘন্টাকে ভাগ দেই তাহলে কিন্তু আমরা দিন পাবো, অর্থাৎ ঘন্টাকে 24 দিয়ে ভাগ দিলে আমরা দিন পাবো। তাহলে 24 100-র মধ্যে কতবার যায়? 4 বার যাবে। 4 দিয়ে 24কে আমরা গুণ করলে কত পাবো? 96। বিয়োগ করো, 6 আছে কত হলে 10 হবে? 4 হলে হাতে আছে 1, 9 রেখে 10, 10 আছে কত হলে 10 হবে? 0 হলে এটা আর নামবে না। তাহলে এই 0 আমরা কেটে নিয়ে আসলাম। 24 40-এর মধ্যে কতবার যায়? 1 বার যাবে। তাহলে লেখো এখানে 24 কত থাকলো তাহলে? দেখো এখানে কত থাকলো? 4 আছে কত হলে 10 হবে? 6 হলে হাতে আছে 1, 2 রেখে 3, 3 আছে কত হলে 4 হবে? 1 হলে। তাহলে এত হলো কত দিন? 41 দিন। আর এখানে থাকলো কত অবশিষ্ট? 16 ঘন্টা। দেখো আমরা 24 ঘন্টা 1000 ঘন্টাকে 24 দিয়ে ভাগ করে কি পেলাম? আমরা পেলাম 41 দিন 16 ঘন্টা। এখন এই 41 দিন থেকে আমরা আবার কি মাসে যেতে পারি, কারণ আমরা জানি 1 মাস সমান হচ্ছে কি 30 দিন। তাহলে লেখো আবার 1 মাস সমান হচ্ছে 30 দিন। তাহলে আমরা এখন 30 দিয়ে 41 দিনকে কি করব? ভাগ করব। তিরিশ ভাগ হচ্ছে 41। এখানে আমরা একটু দিন লিখে দেই। দেখো 30 41-এর মধ্যে কতবার যাবে? 1 বার যাবে। 1 বার গেলে কত হবে? 30 × 30 বিয়োগ করলে থাকবে কত? 11। তাহলে দিনকে যদি আমি 30 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? মাস পাবো। তাহলে এখানে লেখো 1 মাস। আর এখানে অবশিষ্ট রইল কত দিন? 11 দিন। এখন লেখো সুতরাং 1000 ঘন্টা সমান 1000 ঘন্টা সমান 1 মাস। দেখো আমরা কোনগুলো নেব? এখানে হয়েছে আমাদের 1 মাস হয়েছে, 11 দিন হয়েছে এবং 16 ঘন্টা হয়েছে, ঠিক আছে? কারণ এখানে তো 16 ঘন্টা আমাদের ছিলই। আর আমরা 41 দিনকে এখানে আমরা কি করেছি? 41 দিনকে আমরা ভেঙে পেয়েছি হচ্ছে 1 মাস 11 দিন। তাহলে আমার টোটাল কি দাঁড়ালো? 1000 ঘন্টাকে আমরা ভেঙে কি লিখতে পারি? 1 মাস 11 দিন 16 ঘন্টা। দেখো 1 মাস 11 দিন 16 ঘন্টা। 16 ঘন্টা, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে? তাহলে 1000 ঘন্টাকে যদি আমরা মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করি তাহলে আমরা কি পাবো? 1 মাস 11 দিন 16 ঘন্টা। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাও, আমি তোমাদের কমেন্টসগুলো একটু দেখে নিচ্ছি। আমাদের সাথে যুক্ত আছে আব্দুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবিনা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়হান আব্বাস স্যার আছেন আমাদের সাথে যুক্ত, সুন্দর ক্লাস। স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে যুক্ত আছে রোমানা হোসাইন, নিপা, মর্নিং, ইসামতি, ক্লাস 5, রোল 60। ওকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো যারা এই ক্লাসটি এখন দেখছো তারা শেয়ার করে দাও যেন সবাই ক্লাসটি দেখার সুযোগ পায়। ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে কিন্তু তোমরা অনেক জায়গায় ভুল করো, ঠিক আছে? তো তোমরা যদি আজকে ক্লাসটি অ্যাটেন্টিভলি দেখো তাহলে আশা করছি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, তোমরা খুব ইজিলি যে কোনো সমস্যার সমাধান করতে পারবে, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে। দেখো সমস্যায়
অপরাহ্ন 11টা 42 এবং পূর্বাহ্ন কত 0:20-কে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন 3 নম্বর প্রশ্নের সমাধান শুরু করব। তো 3 নম্বর প্রশ্নের সমস্যা সমাধান করার আগে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। দেখো এখানে কিন্তু সময়ের কথা উল্লেখ আছে। তোমরা সবাই জানো সময় লিখতে কিন্তু ঘন্টা এবং মিনিটের মাঝে আমরা একটি চিহ্ন ব্যবহার করি, সেই চিহ্নটির নাম হচ্ছে কোলন চিহ্ন। কি বলছি আমরা যখন সময় লিখতে যাই তখন আমরা ঘন্টা এবং মিনিটের মাঝে একটি চিহ্ন ব্যবহার করি, সেটা হচ্ছে কোলন চিহ্ন। মনে করো যে 2:30 বাজে, তাহলে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি? দেখো 2 লিখে এখানে একটা কোলন চিহ্ন দেই, তারপরে লিখে হচ্ছে 30, এত লিখি, ঠিক আছে? এটা হচ্ছে কত 2:30। তাহলে কোলন চিহ্নের আগের অংশটুকু আগের সংখ্যাকে বলা হবে ঘন্টা এবং কোলন চিহ্নের পরের সংখ্যাটিকে বলা হবে মিনিট। তো আমাদের এই 24 ঘন্টার সময়সূচি এবং 12 ঘন্টার সময়সূচি সম্পর্কে যদি আমরা সমস্যাগুলো সমাধান করতে চাই আমাদের জানতে হবে, খেয়াল করো তোমরা মনে রাখবে রাত 12টার পর থেকে পরবর্তী রাত 12টা পর্যন্ত 24 ঘন্টা ধরা হয় এবং এটিকে বলা হয় কত একদিন, ঠিক আছে? তো শিক্ষার্থীরা আমাদের অনেক সময় অঙ্কে আসে যে 24 ঘন্টার সময়সূচিকে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো, আবার কখনো আসে 12 ঘন্টার সময়সূচিকে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। তো এই 12 ঘন্টা থেকে 24 ঘন্টায় যেতে হলে বা 24 ঘন্টা থেকে 12 ঘন্টায় আসতে হলে আমাদের কিছু নিয়ম মানতে হবে। সেটি হচ্ছে তোমরা সবসময় মনে রাখবে অপরাহ্নে যদি আমি 12 ঘন্টার সময়সূচি থেকে 24 ঘন্টার সময়সূচিতে যেতে চাই তাহলে 12 ঘন্টা যোগ করতে হবে, অর্থাৎ 12 যোগ করতে হবে, ঠিক আছে? আবার যদি 24 ঘন্টা থেকে 12 ঘন্টা সময়সূচিতে আসতে চাই তাহলে আমাকে 12 বিয়োগ করতে হবে। তো তোমাদের বইতে খুব সুন্দর করে একটি চার্ট দেওয়া আছে, আমি এখানে চার্টটি লিখিনি, তোমরা একটু বই থেকে চার্টটা দেখে নেবে। তোমরা ওখানে দেখবে যে পূর্বাহ্নের সময় লিখতে গেলে 12 ঘন্টা সময়সূচিতে যত হবে 24 ঘন্টা সময়সূচিতেও তত হবে। তবে কিছু নির্দেশনা আছে, সেটি হচ্ছে অপরাহ্নে চেঞ্জ হবে। অপরাহ্ন বলতে আমি কোন সময়টুকু বোঝাবো? দুপুর 12টার পর থেকে, খেয়াল করো, অপরাহ্ন বলতে আমি বোঝাবো দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত, এই সময়টুকুকে আমি বোঝাবো অপরাহ্ন। এবং এই সময়ে তোমরা খেয়াল করবে 24 ঘন্টা সময়সূচির সাথে 12 ঘন্টা সময়সূচির একটু পার্থক্য আছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা একটু অঙ্কগুলো করে নেই। আর একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে 12 ঘন্টার সময়সূচিতে তোমরা সকাল, সন্ধ্যা, দুপুর, বিকেল, অপরাহ্ন, মধ্যাহ্ন, পূর্বাহ্ন এই শব্দগুলো ব্যবহার করতে পারবে, বাট 24 ঘন্টার সময়সূচিতে এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। তাহলে কি বলছি আমি? 12 ঘন্টার সময়সূচিতে আমরা অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, সকাল, বিকাল, সন্ধ্যা, রাত এই শব্দগুলো ব্যবহার করতে পারবো, বাট 24 ঘন্টার সময়সূচিতে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারবো না। সকাল, বিকাল, সন্ধ্যা, অপরাহ্ন, পূর্বাহ্ন এগুলো ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? আরেকটি নিয়ম হচ্ছে 24 ঘন্টায় সময়সূচিতে প্রকাশিত সময়কে ঘন্টা এবং মিনিট লিখতে 2টি করে অঙ্ক লাগবে। ঘন্টা লিখতেও 2টি অঙ্ক লাগবে এবং মিনিট লিখতেও কি 2টি অঙ্ক লাগবে, ঠিক আছে? আর যদি 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে চাও তাহলে ঘন্টার আগে তোমার একটি অঙ্ক হলেও চলবে, 2টি অঙ্ক হলেও চলবে, সেটা ডিপেন্ড করবে ওখানে সংখ্যাটি কত আছে বা কোন সময়ের কথা বলা হয়েছে। আর মিনিট লিখতে অবশ্যই 2 ঘন্টা, কোলন চিহ্নের পরে 2টি অঙ্ক লাগবে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কী দেওয়া আছে দেখো, অপরাহ্ন 11টা 42 এবং পূর্বাহ্ন এতকে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। তাহলে দেখো অপরাহ্ন, দেখো অপরাহ্ন যেহেতু লেখা আছে এটা কিন্তু 12 ঘন্টার সময়সূচিতে লেখা, যেহেতু অপরাহ্ন কথা আছে সেহেতু আমরা বুঝতে পারছি 12 ঘন্টার সময়সূচিতে লেখা। তো লেখো অপরাহ্ন এতকে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করলে হবে। লেখো 3 নম্বর।
অপরাহ্ন কত আছে? 11:42। এতকে 24 ঘন্টা সময়সূচিতে অপরাহ্ন এতকে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করলে হবে শিক্ষার্থীরা খেয়াল করো, আমি বলছি অপরাহ্ন থাকলে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। যেহেতু এই টাইমটা 12 ঘন্টা সময়সূচিতে আছে, সেহেতু আমি যদি 24 ঘন্টা সময়সূচিতে যেতে চাই আমাকে 12 ঘন্টা যোগ করতে হবে, অর্থাৎ 12 যোগ করতে হবে। এবং 12 যোগ করলে কি থাকবে? আর একটা কথা হচ্ছে, যেহেতু আমি 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করছি এই টাইমকে, কাজে আমাকে অপরাহ্ন লেখা যাবে না। কারণ আমি আগেই তোমাদের বলে দিয়েছি যে 24 ঘন্টা সময়সূচিতে কখনো অপরাহ্ন, মধ্যাহ্ন বা সন্ধ্যা, সকাল, বিকাল এগুলো লেখা যাবে না। কাজে আমাদের প্রথমেই কি দেবো? আমরা অপরাহ্ন শব্দটি বাদ দেব। তাহলে অপরাহ্ন বাদ দিলাম। এখন আমার এই টাইমটা আছে হচ্ছে 12 ঘন্টা সময়সূচিতে, আমি যাচ্ছি হচ্ছে 24 ঘন্টা সময়সূচিতে, তাহলে নিশ্চিত করে বলা যায় এখানে 12 ঘন্টা যোগ হবে, অর্থাৎ 12 যোগ হবে। তাহলে লেখো, এখানে হবে 42। 11:42 সাথে যোগ হবে কত? 12টা যোগ করে দাও। বা তাহলে কত হবে দেখো, 12 আর 11 যোগ করলে কত হবে? 23। তোমরা নিচে নিচে যোগ করতে পারো এত। তাহলে অপরাহ্ন 11:42, 24 ঘন্টা সময়সূচিতে হবে কত? 23:42। ঠিক আছে, 23:42। তো একদম সিম্পল ব্যাপার এটা, শুধু অপরাহ্ন থাকলেই চেঞ্জ করতে হবে, অন্যথায় চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, আরেকটি সময় দিয়েছি আমরা এখানে, দেখো এতকে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। তবে লেখো, পূর্বাহ্ন এতকে এতকে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করলে হবে শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে আমি যেহেতু 24 ঘন্টা, আমার এই টাইমটা কিন্তু 12 ঘন্টা সময়সূচিতে লেখা, আর সেই জন্য আমাদের এখানে পূর্বাহ্ন লেখা হয়েছে। তো আমার প্রথম কথা হচ্ছে কি, পূর্বাহ্ন শব্দটি লেখা যাবে না। ঠিক আছে, তাহলে পূর্বাহ্ন আমি বাদ দিলাম। এখানে টাইমটা খেয়াল করো, কত টাইম আছে এখানে? 0:20। ঠিক আছে, আর পূর্বাহ্ন থাকলে কি আমি চেঞ্জ করতে বলেছি? আমি কিন্তু বলেছি আগে যে পূর্বাহ্ন থাকলে চেঞ্জ করতে হবে না। আর পূর্বাহ্ন বলতে আমরা কি মিন করব? আমরা মিন করব রাত 12টার পর থেকে পরবর্তী দুপুর 12টার আগ পর্যন্ত। ঠিক আছে, রাত 12টার পর থেকে পরবর্তী দিন বা পরের দিন দুপুর 12টা পর্যন্ত এই সময়টুকুকে বলা হবে কি? পূর্বাহ্ন। কাজে এই সময়ে আন্তর্জাতিক 24 ঘন্টা সময়সূচিতে এবং 12 ঘন্টা সময়সূচিতে টাইম কিন্তু সেম থাকে। তাহলে কি করতে হবে আমাদের? খেয়াল করো, এখানে দেখো কোলন চিহ্নের আগে কিন্তু একটা শূন্য আছে, এবং এটি একমাত্র পসিবল হচ্ছে আমাদের 12 ঘন্টা সময়সূচিতে। কারণ কি বলেছিলাম আমি? 12 ঘন্টা সময়সূচিতে ঘন্টা লিখতে তুমি 1 অঙ্ক ব্যবহার করতে পারো, আবার কি 2 অঙ্কও ব্যবহার করতে পারো। বাট আমি যেহেতু এখন 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করছি, 24 ঘন্টা সময়সূচিতে যদি আমরা কোনো টাইমকে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের ঘন্টা লিখতেও লাগবে 2টি অঙ্ক এবং মিনিট লিখতেও লাগবে 2টি অঙ্ক। তাহলে এটা আমরা ঘন্টার এখানে দেখো একটা শূন্য আছে, তাহলে আমি 2টা শূন্য দিয়ে দেই, এরপরে কোলন চিহ্ন হবে কত? 20। তো তোমরা দেখো এখানে কিন্তু আমি কোনো কিছু যোগ করিনি। কেন যোগ করিনি? কারণ টাইমটা হচ্ছে পূর্বাহ্ন, অর্থাৎ রাত 12টার পর থেকে পরের দিন দুপুর 12টার মধ্যে এই টাইমটা আছে।
তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর তোমরা চার্টটি দেখলে আরও ক্লিয়ার হবে, দেখবে তোমাদের চার্টে দেওয়া আছে এগুলো। এরপর আমরা চলে যাবো 4 নম্বর প্রশ্নে। দেখো আমি তোমাদের কমেন্টসগুলো একটু দেখে নিচ্ছি, কে কে যুক্ত আছে আমার সাথে। এমডি সিনহা যুক্ত আছে, থ্যাংক ইউ স্যার। সিনহা তোমাকে অসংখ্য ধন্যবাদ। নিশুজামান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত ইভা আছে আমাদের সাথে। জুবাইর হাসান মনিফ রোল 19। আচ্ছা তোমরা যারা আমার সাথে যুক্ত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি, এত এবং এতকে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। তো শিক্ষার্থীরা যেহেতু আমি এই সময় দুইটিকে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে বলেছি, কাজে আমরা সহজেই বুঝতে পারছি যে এই সময় দুইটি কিন্তু 24 ঘন্টার সময়সূচিতে লেখা আছে। ক্লিয়ার? তো 24 ঘন্টার সময়সূচিতে যদি লেখা থাকে তাহলে আমি যদি 12 ঘন্টায় আসতে চাই, 24 থেকে 12 আমি কীভাবে আসবো? অবশ্যই 12 বিয়োগ করে আসবো, কারণ 24 থেকে 12 বিয়োগ করলে তো 12 হয়। তাহলে আমরা লিখি, লেখো এতকে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করলে হবে। তো শিক্ষার্থীরা খেয়াল করো, আমার এটা আছে হচ্ছে 24 ঘন্টা সময়সূচিতে, আমরা প্রকাশ করবো কিসে? 12 ঘন্টা সময়সূচিতে। তো 12 ঘন্টা সময়সূচিতে যখন প্রকাশ করতে চাই, তোমরা খেয়াল করবে যে তোমাদের যে চার্টটি দেওয়া আছে ওখানে যে অপরাহ্ন কথা উল্লেখ আছে, সেখানে তোমরা দেখবে দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত এই সময়টুকুতে কিন্তু টাইম চেঞ্জ আছে। তোমরা খেয়াল করবে যেহেতু এই সময়টা তোমার 24 ঘন্টা সময়সূচিতে লেখা, 24 ঘন্টার মধ্যে তুমি দেখবা সকালের দিকে কিন্তু এই টাইমটা তুমি পাবে না। ঠিক আছে? এই টাইমটা তুমি কি পাবে না। এই টাইমটা পাবে কখন? রাত 12টার পর থেকে। 12টার পরে 1টা 2টা 3টা 4টা, তখন কিন্তু এই টাইমটা আসবে। আর সকালের দিকে আমরা কি পাই? দেখো এখান থেকে টাইম যদি আমরা রাত 12টার পর থেকে শুরু করলে আমরা কি পাবো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এরকম করে টাইম পাবো। ঠিক আছে? তো এই টাইম তো অবশ্যই রাতে পড়বে। কখন পড়বে? রাতে। তাহলে দেখো রাত। আচ্ছা রাত কত লিখবো আমি? আমরা বলেছি যে 12 ঘন্টার সময়সূচিতে আমরা কি প্রকাশ করতে পারবো? 12 ঘন্টার সময়সূচিতে আমি ঘন্টা লিখতে একটি অঙ্ক ব্যবহার করতে পারবো, 2টি অঙ্ক ব্যবহার করতে পারবো, কিন্তু আমার তো এখানে 2টি অঙ্ক দরকার নেই, আমার আছে 2 ঘন্টা 4 মিনিট আছে। তাহলে আমি এই শূন্যটা বাদ দেব, এই শূন্যটা কি বাদ দেব, বাদ দিয়ে এত হবে। ঠিক আছে? এই টাইমটা তাহলে কিসের মধ্যে পড়েছে? আমাদের কিন্তু পূর্বাহ্নের মধ্যে পড়েছে। সেই সময়টা কি? রাত 12টার পর থেকে পরের দিন দুপুর 12টার মধ্যে পড়েছে। ঠিক আছে? এরপরে দেখো, এবং এতকে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। তাহলে লেখো আবার 34, 15টা 34, এতকে 12 ঘন্টা সময়সূচিতে এতকে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করলে হবে। দেখো এই টাইমটা আছে, তো 12 ঘন্টা সময়সূচিতে আমরা দুপুর 12টার পরে কিভাবে গণনা করি শিক্ষার্থীরা? 12 ঘন্টা সময়সূচিকে আমরা দুপুর 12টার পর থেকে কিভাবে গণনা করি? 12টা 1টা 2টা 3টা 4টা 5টা এইভাবে। কিন্তু 24 ঘন্টা সময়সূচিতে কিভাবে গণনা করা হয়? 12 ঘন্টার পর থেকে, দুপুর 12টার পর থেকে 12টার পরে কত 13টা 14টা 15টা এইভাবে কিন্তু কাউন্ট করা হয়। কি বলছি আমি?
দুপুর 12টার পর থেকে আমাদের 12 ঘন্টা সময়সূচিতে আমরা কাউন্ট করি কিভাবে? 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা চলে যাই। আর যদি 24 ঘন্টা সময়সূচিতে আমরা চলে যাই তাহলে কিভাবে হবে? 12টার পরে 13টা, 14টা, 15টা এইভাবে হবে, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এই টাইমটা আছে হচ্ছে 24 ঘন্টা সময়সূচিতে, ক্লিয়ার? এই টাইমটা আছে কিসে? 24 ঘন্টা সময়সূচিতে, সেহেতু আমি কিসে চলে আসব? 24 ঘন্টা থেকে যেহেতু আমি 12 ঘন্টায় আসছি, কাজে আমাকে 12 বিয়োগ করতে হবে, একদম নর্মাল হিসাব। 12 থেকে 24 ঘন্টায় গেলে 12 যোগ করব। আর 24 ঘন্টা থেকে 12 ঘন্টা সময়সূচিতে আসলে আমরা 12 বিয়োগ করব। এবং এই যে যোগ বিয়োগের হিসাবটা, এটা শুধুমাত্র কখন হবে? অপরাহ্নের ক্ষেত্রে হবে। আর অপরাহ্ন বলতে আমরা কি বুঝবো? দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? তাহলে যেহেতু এই টাইমটা আমার লেখা আছে 24 ঘন্টার সময়সূচিতে, আমি যেহেতু আসছি হচ্ছে 12 ঘন্টার সময়সূচিতে, তাহলে 24 থেকে 12 ঘন্টায় আমি কীভাবে আসবো? 12 বিয়োগ করলে হবে। তাহলে আমরা লিখি, আর এই দেখো এখান থেকে 12 বিয়োগ করলে কিন্তু 3টা, হ্যাঁ 12 বিয়োগ করলে 3টা 34, আর এই সময়টাকে বলা হবে কি? বিকাল। তুমি বিকালও দিতে পারো, আর যদি অপরাহ্ন লেখো তাও সমস্যা নেই। তুমি অপরাহ্ন লিখতে পারো, বিকালও লিখতে পারো। আমরা বিকাল লিখে দিই, বিকাল। তাহলে 12 ঘন্টা আমরা বিয়োগ দেই, বিকাল এতটা, বা বিকাল এতটা, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত ছিল আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টস করে জানাবে, আমি তোমাদের চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। কিন্তু অঙ্ক চ্যাপ্টারটি করার আগে তোমরা একটু চার্টটা আগে দেখে নেবে। ওখানে তোমরা চার্টটি দেখলে বুঝতে পারবে যে অপরাহ্নের অংশটুকুতেই শুধু 12 ঘন্টার সময়সূচির সাথে 24 ঘন্টার সময়সূচির একটু পার্থক্য আছে, আর পূর্বাহ্নের কোনো পার্থক্য নেই, ঠিক আছে? জাস্ট একটু লেখার দিকে খেয়াল রাখতে হবে যে এই 12 ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্ন, অপরাহ্ন, সকাল, বিকাল, সন্ধ্যা এগুলো ব্যবহার করা যাবে না বা লেখা যাবে না। আর 24 ঘন্টার সময়সূচি এগুলো লিখতে হবে। আর 24 ঘন্টার সময়সূচিতে সকাল, বিকাল, সন্ধ্যা, দুপুর এগুলো ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আর 12 ঘন্টার সময়সূচিতে লেখা যাবে। তো এখন আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? তো দেখো আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর 5 নম্বর প্রশ্নটি আমি তোমাদের একটু বলে দিচ্ছি, তোমরা এটা নিজেরাই করতে পারবে, হ্যাঁ? দেখো 5 নম্বর অঙ্কটা আমি একটু করে দিচ্ছি তোমাদের। 5 নম্বর দেখো, একটি ট্রেন কোনো শহর 11টা 50-এ ত্যাগ করে এবং 15টা 25-এ গন্তব্যে পৌঁছায়। ট্রেনটি কত ঘন্টা কত মিনিট সময় লাগলো? তো শিক্ষার্থীরা, এই টাইপের অঙ্ক কিন্তু খুব সহজেই সলভ করা যায়। মনে করো আমরা 10টায় গাড়িতে উঠলাম, আমাদের গাড়ি 10টায় ছাড়লো, আমরা গন্তব্যে পৌঁছালাম হচ্ছে 12টায়, ঠিক আছে? তাহলে আমরা কয় ঘন্টা ভ্রমণ করলাম? 2 ঘন্টা। বিয়োগ করলেই হবে। তাহলে এখানে বিয়োগ করতে হবে কি? ট্রেনটি ছাড়ার সময় থেকে, ট্রেনটি গন্তব্যে পৌঁছানোর সময় থেকে আমরা ট্রেনটি যখন ছাড়লো সেই সময়টা আমরা বিয়োগ করব। তাহলে দেখো তোমরা একটু দেওয়া আছে দিয়ে লিখে নিবা যে ট্রেনটি ত্যাগ করে এতয়ে এবং গন্তব্যে পৌঁছায় এত, এটা লিখে নিবা। আমি লিখে দিচ্ছি না, আমি যার শুধু করে দিচ্ছি। এখন ঘন্টা, এখানে হচ্ছে মিনিট। তাহলে আমাদের এখানে 15 ঘন্টা 25 মিনিট আছে। লেখো ঘন্টা নিচে, এখানে লেখো 15, আর এখানে হচ্ছে কত? 25, আর নিচে কত? 11 ঘন্টা। এখানে আছে কত? 50। তো শিক্ষার্থীরা যেহেতু বলছে যে ট্রেনটির গন্তব্যে পৌঁছাতে কত সময় লেগেছে, সেহেতু আমরা কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করতে গেলে দেখো এখানে আমাদের উপরের সংখ্যাটি আছে কম, উপরের সংখ্যাটা যেহেতু কম আছে সেহেতু আমরা উপরের সংখ্যাটাকে বড় করব। আর বড় করব কিভাবে?
দেখো মিনিটের আগে কি আছে, ঘন্টা আছে, তাহলে এখান থেকে আমি 1 ঘন্টা এখানে নিয়ে আসলাম। এখানে যদি আমি 1 ঘন্টা এখানে নিয়ে আসি, তাহলে আমাদের 1 ঘন্টা কত, 60 মিনিট হবে। এখানে তোমাদের বোঝার জন্য আমি 60 যোগ করে রাখলাম, যে এই 1 ঘন্টাটা আমরা কোথা থেকে এনেছি, বাম পাশ থেকে এনেছি। বাম পাশ থেকে এখান থেকে 1 ঘন্টা এখানে আনলে আমাদের 60 মিনিট হয়ে যাবে, এটা যোগ করতে হবে, ঠিক আছে। আর এখান থেকে যদি আমরা 1 ঘন্টা এখানে নিয়ে গেলাম, তাহলে এখানে আমি 1 বিয়োগ করে রাখি তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা এখানে একটু রাফ দেখে দিচ্ছি। ছিল আমাদের 25 মিনিট, 25 মিনিট ছিল, যোগ করলাম আমরা 60 মিনিট, তাহলে এখানে আমাদের কত হলো, 85 মিনিট, ঠিক আছে। তাহলে আমাদের উপরে হলো 85 মিনিট, আমাদের নিচে আছে কত, 50 মিনিট। তাহলে আমরা এখানে 50 বিয়োগ দেই, তাহলে কত হয়, 5 3 এত মিনিট, তাহলে এখানে লক্ষ্য 35। তো শিক্ষার্থীরা এখানে দেখো 15 থেকে কিন্তু আমি 1 ঘন্টা নিয়ে গিয়েছিলাম, সেহেতু আমি 15 থেকে 1 বিয়োগ দিয়ে রেখেছি, তাহলে এখানে কত হবে, 14। এখানে 14 ঘন্টা, আর এখানে হচ্ছে নিচে 11 ঘন্টা, তাহলে 14 থেকে 11 বিয়োগ দিলে কত হবে, 3। দেখো সুতরাং ট্রেনটির সময় লিখেছিল, ট্রেনটির সময় লেগেছিল 3 ঘন্টা 35 মিনিট। তো শিক্ষার্থীরা আমাদের এই 5 নম্বর প্রশ্নের সমাধান এ পর্যন্ত শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।